হাই। সো হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। তবে তোমরা অবশ্যই দেখতে পাচ্ছ, যারা যারা দেখছো অবশ্যই দেখো। আর সব থেকে গুরুত্বপূর্ণ কথা হচ্ছে, আমার পরিচিত যারা যারা আমাকে চেনো জানো, আহ, খুব জরুরি। আহ, আমার গ্রামের লোকের জানা খুব জরুরি, দেখা খুব জরুরি। ঠিক আছে, সবাই জানে। তারপরে আমি বলবো, আজকে সকালে সবাই জানে আমি একটা ভিডিও ছেড়েছিলাম। সেই ভিডিওটার কোনো কারোর সূত্রে আমার শ্বশুরবাড়ির লোক পর্যন্ত পৌঁছায়। তো সেটা তারা সত্যিটা মেনে নিতে পারে না, আমাকে ফোন করছে। আমার সো কল্ড বড় যা, মানে কি আর বলি, মানে একটা কথা আছে না, যার জন্য যত করো সেই বলে চোর। ঠিক আছে, ওরা হচ্ছে বেইমান। বেইমান লোকেদের বেইমানি করা অভ্যাস। ঠিক আছে, যাই হোক। তো আমার ভিডিওটা যে কোনো প্রকারে, হয়তো আমি সকালে একটা ভিডিও দিয়েছিলাম, অবশ্যই দেবো। আমি তোমাদের বিপদের দিনে দাঁড়িয়ে থাকি। তোমাদের কারুর ক্যান্সার, কাউকে হসপিটালে থাকতে হবে, কারুর বাচ্চা অসুস্থ, তাকে নিয়ে তার সঙ্গে আমি কুচবিহার যাচ্ছি। কারুর বাচ্চা হয়েছে, গেস্ট আছে বাড়িতে, আত্মীয় বন্ধু বান্ধব সবাই আছে, তাদের জন্য আমি করতে আছি। অথচ আমার জন্য কেউ নেই। আমার টাইমে নম্বর ব্লক কেন? কি কারণে? আমি কারণ জানতে চাই। আমি আমার সঙ্গে এত অন্যায় কেন? কি দোষ করছি আমি? আমি আজকের 32 বছর বয়সে দুবার স্ট্রোক পেশেন্ট। ওয়াই? কেন? তোমাদের কারণে। তোমাদের কারণে আমি সেটা জানতে চাই তোমাদের থেকে। আমি তোমাদের কি দোষ? প্লাস যখন ভিডিওটা ওদের কাছে পৌঁছানোর পরে আমার বড় যা, আমার সো কল্ড বড় যা ফোন করে ধমকি দিচ্ছে। ওই যে আমাদের বাড়িতে একটা গাধা থাকে না, যাকে ওরা গাধা বানিয়ে রাখছে, ওদের চাকর বানিয়ে রাখছে, সে ফোন করছে, আমার বড় ননদ ফোন করছে, সবাই ফোনের উপরে ফোন করতে আছে। ঠিক আছে, খালি এটা জানার জন্য যে আমি ভিডিওটা কেন, সেটা আমার পার্সোনাল ব্যাপার। কেননা তোমাদেরকে আমি অনেক মৌকা দিচ্ছি, এতগুলো বছরে তোমাদেরকে মৌকা দিয়ে দিয়ে তোমরা শুধরাবে না, তো তোমাদেরকে কি আমি কি করব? বলো কি করব? আমি একটা স্ট্রোক পেশেন্ট। আমি আমার ছোট ননদের বাড়িতে গেলাম, হয়তো তোমরা জানো না, অনেকে জানো না। আমি জানাতে চাই, আমি স্ট্রোক, আমার জানুয়ারির 29 তারিখে স্ট্রোক করছিল। ঠিক আছে, স্ট্রোক করছিল কেন? আমার হাজবেন্ড, সে, আমি তার বাড়িতে যাই, 2 মাস থাকি। 2 মাস থাকার পরে তার তার আত্মীয় বন্ধু বান্ধব, তার ছোট ভাইয়ের বউয়ের বাচ্চা হয়, সব কিছু দেখাশোনা করি, তাদের আত্মীয় বন্ধু বান্ধবের সেবা করি। করার পরে তার ছোট ভাইয়ের বউ আমাকে বলে যে তার ছোট ভাইয়ের মানে নোংরা ভাষা করে। ঠিক আছে, যেগুলো বলার মতো না, যার ফ্যামিলি ক্যারেক্টার যেরকম, চলো কোনো ব্যাপার না। তো নোংরা ভাষা করার পরেও আমার শ্বশুর অ্যান্ড আমার হাজব্যান্ড দুজনে বলে কোনো ব্যাপার না, ও নোংরা, ও বলেছে তাতে কি যাস। আরে আমাকে চোট লাগে, বারে বারে তোমরা একটা মানুষকে চোট দিচ্ছ, সে কিভাবে মেনে নেবে? ননদের থেকে, ভাসুরের থেকে, শ্বশুরের থেকে, বড় জাত থেকে, ছোট জাত থেকে, বড় ননদের থেকে, কত সহ্য করবে সে? সে 32 বছর বয়সে দুবার স্ট্রোক পেশেন্ট। কেন? আমাকে কেউ জবাব দিতে পারবে? পারবে না। তাহলে আজকে যখন আমি আমার মনের কথাগুলো তোমাদের জন্য, আমি আমার জাতি ধর্ম ত্যাগ করে, আমার ফ্যামিলির সঙ্গে আমার সেরকমভাবে কোনো বন্ডিং নেই, তোমাদের জন্য আমি আমার সব কিছু ত্যাগ করার পরে তোমরা নিজের স্বার্থ নিয়ে টানাটানি কোথায় যাবে নিয়ে এসে? ওই স্বার্থের জিনিসগুলো কোথায় নিয়ে যাবে? কোথায় কোথায় নিয়ে যাবে? আমি সকালে কিছু কথা বলছি যে মানে নিজের বাড়িতে কি হচ্ছে সেটা জানার দরকার নেই, অথচ লোক দেখানোর জন্য, ঢং করার জন্য লোকের কাছে আমি আমি মসজিদের সেক্রেটারি, আমি হ্যান ত্যান, হেন তেন অনেক কিছু। যে ব্যক্তি, কি বলি বলতো, যে একজন ব্যক্তি, শিক্ষিত ব্যক্তি, এত ভালো ভালো সেক্রেটারি পদে বসে থাকে, সে ব্যক্তি নিজের বাড়ি ঠিক করতে পারে না, তার মতো ননসেন্স এই পৃথিবীতে কেউ নেই। ঠিক আছে, আমি বলতে চাই না এই সমস্ত কথাগুলো, ধৈর্যের বাঁধ। আজকের এত বছরে কি কিছু মানুষ শুধরায় না? কেন? ওয়াই? কেন শুধরায় না? কি কারণে? আমার দোষ কি? ও, তোমাদের মনে হয়েছিল যে তোমরা একটা হিন্দু মেয়েকে বিয়ে করিয়ে আনলে তোমার 14 গোষ্ঠীর জন্য ছাই পাবে। তোমরা ছাই পাবে আমার জীবনে। তোমরা যে আগুন লাগিয়েছো, যেভাবে আমার জীবনটাকে জ্বালিয়ে পুড়ে ছারকার করছো, তোমরা ছাই পাবে সবাই।
তোমরা বিশ্বাস করবে না, তোমরা জানো না আসল কথা মেটারটা কোথায় থেকে শুরু হয়েছে। মেটারটা এখান থেকে শুরু হয়েছে। আমি জানুয়ারির 29 তারিখে আমার স্ট্রোক হয়। স্ট্রোক হওয়ার পরে আমার সো কল্ড হাজব্যান্ড, সে ব্যাঙ্গালোরে থাকে, কোনোদিন ফোন করে আমার বাচ্চার খোঁজ প্লাস আমার খোঁজ নেয় না, তার ফ্যামিলির কোনো একজন ব্যক্তি নেয় না। হ্যাঁ, মাঝে মাঝে আমার শ্বশুর মশাই টাকার জন্য ফোন করতো, এই কিস্তিটা কে দিবে, ওই কিস্তিটা কে দিবে। ছেলেকে করতো না, আমাকে করতো। আর সেই সমস্ত কারণগুলোর থেকে আমি বেরোতে পারিনি দেখে আজকের আমার দ্বিতীয়বার স্ট্রোক। লকডাউনের সময় আমার সঙ্গে যেভাবে অত্যাচার হয়েছিল সেখানে আমার স্ট্রোক হয়েছিল, সেটা সবাই জানে, ঠিক আছে। প্লাস এখন স্ট্রোক। আমার শ্বশুরমশাই ফোন করে, এইটা এইটা টাকা দেওয়া হয়নি, ওইটা টাকা দেওয়া হয়নি, হ্যান হয়নি। তোমার ছেলেকে বলো, সে কোথায় পাবে টাকা। আরে বলবো, বলার মতো আর কিছু ভাষা পাচ্ছি না। তুমি তোমার ছেলেকে বলবে না টাকার জন্য, তুমি আমাকে বলবে। আজীব লোক ইয়ার, সত্যি আমার বলার মতো কিচ্ছু নেই। আমাকে দিনের পর দিন, তারপরে যখন আমি যখন ওনার বাবাকে আমি যখন কিছু ডাইরেক্ট বলে দিই যে তুমি তোমার ছেলের সঙ্গে কথা বলে নাও, তখন আমাকে তার ছেলে ফোন করে ডাইরেক্ট গালাগালি করে, তাদের ভাষায় মাগির বাচ্চা, ধাগড়ির বাচ্চা, হেন তেন, যেরকম খুশি হিন্দি ভাষায় রেন্ডির বাচ্চা, এরকম ভাবে আমাকে অশ্লীল ভাষা করে। হ্যাঁ, অবশ্যই আমি তার কাছে শুক্রিয়া আদায় করি। মানে তার কাছে আমি কৃতজ্ঞতা বোধ জানাই যে সে আমার স্ট্রোক হওয়ার পরে সে সেখান থেকে চলে এসেছিল। এর আসার পরে কি হলো, আসার পরে আমার স্ট্রোক হওয়ার পরে আমি যখন হসপিটালে ভর্তি, হসপিটাল থেকে যখন কল যায় তখন সে আমাকে পরিষ্কার করে জানায় সে ভাবছে যে মনে হয় আর কি। তো আমার ছোট্ট মেয়ে সে আমার কাছে ছিল। থাকার পরে যখন তারা আমাকে মানে আহ, সত্যিই যখন জানলো, আমি তাকে যখন ফোন করলাম সে বলছে রন্ডি হ্যান ত্যান, তোকে কে, আমি কেন, তুই কোথায় আছিস, থাক, আমি কেন জানবো, আমি কেন দেখবো, হ্যান ত্যান বাগারা বাগারা অনেক কিছু, ঠিক আছে। তারপরে সত্যি যখন তারপরের দিন মোনা ফোন করলো, পাপা মার এমআরআই হবে, এমআরআই করতে এত টাকা খরচ আছে, তুমি কিছু টাকা হেল্প করতে পারবে। তখন আরো দুই একজনের সঙ্গে ডিসিশন করলো, ডিসিশন করার পরে বললো যে ঠিক আছে হ্যাঁ সে এসছে। আমি তার কাছে তাকে অনেক অনেক ধন্যবাদ জানাই যে সে এখানে এসেছিল। কিন্তু আসার পরে আমার কোনো লাভ হয়নি। আসার পরে সে আরো আমাকে প্যানিক হতে মজবুর করছে, সেটা হচ্ছে তার ছোট বোনের জন্য। তার ছোট বোনের ওখানে আমাকে সে বলল যে ওখানে একা একা কি করবি, আমার বোনের ওখানে চলে যা। আমার বোনের ওখানে যাওয়ার পরে তার কাছে থাকলে দুদিন তোর রান্না খাওয়া হ্যান ত্যান, তুই তো অসুস্থ, মোনা তো করতে পারবে না। ভালো কথা। আমি চলে গেলাম, গাড়ি ভাড়া করে চলে গেলাম। যাওয়ার পরে দুদিন পরে একদিন ভালো, ওর আসতে ব্যাঙ্গালোর থেকে আসতে মানে 1.5 দিন, মানে ও তার আগে আমি হসপিটাল থেকে ছুটি হওয়ার একদিন আগে বসে গেছিলো, তো আরও 1.5 দিন লাগছিল। তো 1.5 দিন পরে ও এসে পৌঁছালাম। আমি যেদিন পৌঁছাই তার পরের দিন দুপুরবেলা, আমি যেদিন ওর বোনের বাড়িতে রাত্রেবেলা পৌঁছাই তারপরের দিন দুপুরও না, বিকাল 4টে সামথিং এরকম পৌঁছেছে। পৌঁছানোর পরে চলো ঠিক আছে, তারপরে ধীরে ধীরে শুরু হয় আমার ছোট ননদের হাজব্যান্ড, সে ডিউটি থেকে না, তার বিশাল বড় একটা ফ্যাক্টরি আছে গান্ধীনগরে, সেখান থেকে সে বাড়ি আসে। বাড়ি আসার পরে আমাকে আমাকে জিজ্ঞেস করে, তোমরা বড় ভাইজান সার্জিনার বিয়ে দিল, সেরার বিয়ে দিল, হ্যান ত্যান, এত কিছু খরচ করলো, মার কাজ করলো, হ্যান ত্যান সব কিছু বড় ভাইজান করলো, তোমরা কি করলে। তখন আমি তার কাছে প্রশ্ন করছি যে ভাই দেখো আমি অসুস্থ, আমি তোমার এখানে কোনো হিসাব করতে আসিনি, আমি তোমার এখানে কোনো হিসাব কেন করবে না, সেটা তোমার অন্যায়। সে আমাকে ভুল ধরাচ্ছে। তুই কদিন, তোর বিয়ে হওয়ার কদিন, আমি যতগুলো বরদাস্ত করছি তুই তো কিচ্ছুই জানিস না। তোর বোনের সঙ্গে হলে তুই তো এতদিন আগুন লাগিয়ে দিতিস। তোর বাড়িতে যখন চুরি হয়েছিল, তোর বউ যখন চুরি করছিল, তুই তখন ফট করে আমার নাম দিছিলিস যে মানে ফোন করে বলছিলিস যে হ্যাঁ উনি করতে পারে, আমি করতে পারি। আমার কিছু বলার নেই, সত্যি আমার কিছু বলার নেই। ফট করে বলে দিল। তারপরে যখন ধরা পড়লো যে ওর বউ চুরি করছে, আর বলার মতো কোনো মুখ ছিল না, তখন মুখ একদম অন্ধকার কালো এতে লুকিয়েছিল। চলো অনেক দিন পরে আমি ওগুলো ট্রমা থেকে বেরোতে আমাকে অনেক অসুবিধা হয়েছে, ঠিক আছে, আমি ওই সমস্ত ট্রমা থেকে বেরিয়ে এসেছিলাম। হ্যাঁ, তারপরে কিছুদিন পরে আমাকে স্ট্রোক করছিল দুবারা, যে নিজে চুরি করে যে একজন ব্যক্তি আমার নাম লাগিয়ে দিচ্ছে যে আমার ওই ভাবিটা চোর, উনি চুরি করতে পারে। ইয়ার বস, মানে এরকম ভাবে বিচার, ওর বাড়িতে বিচার বসছে, বিচারে নিজে চুরি করার পরে মানুষের নাম দিচ্ছে যে আমার ওই ভাবিটা চুরি করতে পারে, ও এর আগেও চুরি করছিল। আসলে কি সত্যি? আসলে কি সত্যি?
একবার নিজের বিবেককে জিজ্ঞেস কর, তোদেরকে না আমার মনে করানোর খুব দরকার আছে, তার জন্য আমি মনে করাচ্ছি। তোরা একবার প্লিজ মনে কর, নিজের অতীতে ফিরে যা, অতীতে ফিরে গিয়ে মনে কর যে কতগুলো কষ্ট দিছিস আমাকে, কিভাবে কষ্ট দিচ্ছিস, আমি কিভাবে বরদাস্ত করছি। আমার একটা ছোট্ট বাচ্চাকে নিয়ে আমাকে রাস্তার মধ্যে মারছিস, রাস্তার মধ্যে ফেলে মারছিস। আমার মানে আমার বড় ননদ, আমার শাশুড়ি, তিনি আজকে নেই। তার তার জন্যে সে বুঝে গেছিল, সে মরার মানে যখন ক্যান্সার হয়েছিল তার কাছে থাকার মতো কেউ ছিল না। বড় মেয়ে পয়সার জন্য, পয়সা ইনকামের জন্য বড় মেয়ে বাড়ি আসেনি। বড় মেয়ে মা মরার আগের দিন বাড়ি এসছে। ছোট মেয়ে তখন প্রেমে, নতুন প্রেমে পাগল। ঠিক আছে, তখন আমি ছিলাম মার কাছে, আমি ছিলাম। তো মা জিনিসগুলো দেখছিল, দেখার পরে মা বলছিল, আমি যখন নেক্সট টাইম মা অসুস্থ, মানে মার ছটা কেমন হওয়ার পরে আমি যখন দিল্লি চলে আসতে আছি, আমি আসবো না, মা বলছে তুই যা, আমি চলে আসতে আছি, তখন মা বলছিল যে সীমা তুই যা, তোর তো আর বাড়ি নেই। আমার বিয়ের পরে আমাকে একটা বাড়ি দেওয়া হয়নি, আমাকে একটা নিজের একটা ঘর দেওয়া হয় না। আমি শ্বশুর ভাসুরের সঙ্গে অ্যাডজাস্ট করে থেকে এসেছি এত বছর। ঠিক আছে, আমার নিজের একটা পার্সোনাল ঘর ছিল না। এরকমও দিন এসছে যে আমি আমি কাপড় জামা চেঞ্জ করতে এসেছি, সেখানে আমার শ্বশুর চলে এসছে। সেটা কেউ মিথ্যা কথা বলতে পারবে না, কেউ মিথ্যা কথা বলতে পারবে না, সেটা সেটা সবাই জানে। সেইটা নিয়েও একটা গন্ডগোল হয়েছে। ঠিক আছে, পরে আমি আমাদের একটা বড় ঘর, ছোট্ট একটা ঘর ছিল যেখানে খড়ি রাখা হতো, কাঠ কাঠপালা রাখা হতো, আমি সেখান থেকে মানে সেই ঘরটা খালি করিয়ে আমি সেখানে ছিলাম। সেখানেও প্রতিবাদ, সেখানেও আমার স্বামী আমাকে বলছে যে তোর ঘর দরকার, তুই তোর ঘর নিয়ে থাক, আমার সঙ্গে থাকতে লাগবে না। আমি তখন বলছিলাম আচ্ছা তাহলে তাহলে আমি জামা কাপড় চেঞ্জ করি, আমার শ্বশুর ভাসুর সবাই চলে আসুক, তাও কোনো আপত্তি নেই। তারা এই সমস্ত কথা বলছে, তাদের লজ্জা লাগে না? আজকের পর্যন্ত, আজকের আজকের ডেটে আমার আমার নিজের একটা ঘর নেই। আমার নিজের একটা আজকের ডেটেও এত বছর পরে আমার নিজের একটা ঘর নেই। ঠিক আছে, আমার স্বামী কি বলে, আমার বাবা যখন থাকবে না তখন আমি জমির ভাগ পাবো, তখন আমি বাড়ি করব। এখন কেন, এখন তো আমার বাবা আছে। ও, তোমরাই বিচার করো, তোমরাই দেখো। আমি তোমাদের উপরে ছাড়লাম এখন সবকিছু। আমি আর নিতে পারছি না, সিরিয়াস, আমি আর নিতে পারছি না। আমার জীবনের কাহিনীটা এত লম্বা, এতটা, যে আমি আর নিতে পারছি না, সিরিয়াস। আরো অনেক কিছু বলা আছে, পুরা পুরা কাহিনী বলবো আমি তোমাদেরকে। ঠিক আছে, আজকের আমি এ পর্যন্ত দিলাম। আমি আমার ফোনে চার্জ নেই, তার কারণে আমি এ পর্যন্ত দিলাম। আমি পুরো কাহিনী বলবো। ঠিক আছে, আমার শাশুড়ির ক্যান্সারের পরে, তারপরে 1 মাস পরে আমার শাশুড়ি মারা গেল। আমার বড় ননদ, যে মার ক্যান্সার হওয়া কালীন মা হসপিটালে কেমো কমপ্লিট হলো, অথচ আমার বড় ননদ বাড়ি আসেনি। ঠিক মা মরার আগের দিন ফর্মালিটি, আমার আমি আসিনি, আমার স্বামীর সঙ্গে আমি আমার শাশুড়ির সঙ্গে কেমো পর্যন্ত পুরো হসপিটালে থাকলাম, অথচ বাড়ি আসার সময় আমি আসলাম না। ভাই বোন প্লাস আর আমার মেয়ে, আমার তখন মেয়ের তখন 13 মাস 14 মাস বয়স, কতটা ক্লিয়ারলি আমার মনে নেই। তো তখন আমার মেয়েকে নিয়ে বাড়ি আসলো। আমি একবারও মানা করিনি, সে তার দাদির খুব আদরের বাচ্চা, প্রথম বাড়ির প্রথম বাচ্চা, তার দাদির খুব আদরের বাচ্চা। আমি নিজে থেকে বলছি যে আমি তো এটা বলতে পারতাম যে আমাকে নিয়ে যাচ্ছ না, অথচ আমি আমার বাচ্চাকে কেন পাঠাবো। আমি মানা করিনি, আমার সেই 13 মাসের বাচ্চাকে আমি ওদের সঙ্গে পাঠিয়ে দিলাম। পাঠিয়ে দেওয়ার পরে তার পরের দিন সকালে মা মারা গেল। মা মারা যাওয়ার পরে আমি পরের দিন সকালে একজন মানুষ, যার নাম আমি নেব না, কিন্তু সেই মানুষটা, সে আমার বড় ননদেরই রিলেটিভ। ঠিক আছে, রিলেটিভ বলতে পারো, আদার্স যা কিছু, ঠিক আছে। সেই ব্যক্তিটা আমাকে টিকিট করে দিল, ফ্লাইটের টিকিট। তার জন্য আমি তাকে অনেক ধন্যবাদ জানাই। ঠিক আছে, ওই টাইমটাতে সে আমার হেল্প করছে। তো সে আমাকে টিকিট করে দিল। টিকিট করার পরে আমি ফ্লাইটে করে আমি গেলাম। যাওয়ার পরে রাত্রেবেলা একটা মানুষ মারা গেছে, আমি তার কাছে যখন যখন কেমো চলছিল শুভম হসপিটালে, না শুভম নার্সিংহোমে, কোচবিহারে, তখন আমি আমার মার কাছে ছিলাম। ডাক্তার এও পর্যন্ত জানতো না যে আমি তার বউ, ছেলের বউ। ডাক্তার এটা জানতো যে আমি তার কাছে এমনভাবে বসেছিলাম, এমনভাবে ছিলাম, ডাক্তার জানতো যে আমি তার মেয়ে। তো তারপরে মারা যাওয়ার পরে যখন রাত্রেবেলা আমি বাড়ি আসলাম, আমার স্বামীকে আমি আমার জিনিস বন্ধক দিয়ে টাকা দিয়ে বাড়ি পাঠালাম, তার বড় বোন দিল না টাকা। তার বড় বোন মানা করে দিল যে আমার যাওয়ার মতো টাকা নেই, আমি তোকে কোথা থেকে টাকা দেবো। তারপরে আমি সেই স্বামীকে যখন আমি আমার জিনিস বন্ধক দিয়ে বাড়ি পাঠালাম, আমি রাত্রেবেলা যখন বাড়ি আসলাম তখন আমি অনেক রিকোয়েস্ট করছিলাম যে মাকে রাখো, একবার দেখবো। অথচ আমাকে দেখতে দিল না, মাটি দেওয়া কমপ্লিট করে দিল। তার নিজের মেয়ে হলে কি রাখতো না? রাখলো না, কেননা আমার ভ্যালু সেখানে জিরো ছিল শুরুর থেকে। তো তারপরে আমি যখন বাড়ি আসলাম, ফার্স্ট উক্তি, একটা মানুষ মারা গেছে মানে আমি তো পাথর না, আমি তো পাথর না, আমি তো তোমাদের মতো নয়।
আমি প্রচুর কান্না করছিলাম। তখন আমার বাইরের মানুষের কথা ছাড়াও আমার স্বামীর উক্তি ছিল, তোর জন্য তো আমার মা মারা গেল, তুই কেন এত নাটক করছিস? এখন তো তোর ভালো হয়েছে। শোনো, তোমরা খালি কথাগুলো শোনো। আমি আমি একটা কতটা মানুষ সহ্য করার পরে কোনো একটা নতুন কোনো স্টেপ নেয় যে হ্যাঁ, এটা দিয়ে মনে হয় সে তার মনের কথাগুলো কাউকে জানাতে পারবে। তোমাদের পিছনে আমি আমার পুরো ফ্যামিলি ছাড়ছি, পুরো ফ্যামিলি, আমার জাত পাত হ্যান ত্যান এভরিথিং, আমার আত্মীয় স্বজন আমার সঙ্গে মিশে ঠিকই, কিন্তু একটা আলাদা নজরে মিশে। কি না, ও একজন মমটানের সঙ্গে ওর মানে বিয়ে হয়েছে কিংবা যাই হোক, ঠিক আছে, যার কারণে তারা আমার সঙ্গে সেইভাবে মেশে না। তাহলে তোমরা চিন্তা করো, আমি তো দুদিক থেকে ফাঁকায় পড়ে গেলাম। তোমরা আমাকে থেকে মন থেকে মানছো না কোনো রকম ভাবে, তোমরা আমার সঙ্গে ভালো ব্যবহার করছো না। এদিকে তো আমি এদিকে তো আমার শ্বশুরবাড়ির লোক, মানে আমার বাপের বাড়ির লোক, যারা জানে যে ও মুসলমানের বাড়িতে গেছে। আমি তো বৈষ্ণব, আমি একটা দাস ফ্যামিলির মেয়ে, বৈষ্ণবের মেয়ে। আমার আমার দাদু, আমার দাদু ঠাকমা সারাদিন হরে কৃষ্ণ হরে রাম গীতা পড়তো, আমি তার বাড়ির মেয়ে। তার সঙ্গে তোমরা এরকম করছো, তোমাদের এতটুকু বিবেকে বাঁধলো না? আজকে আমি সত্যি বলছি, তোমাদের বিবেকে বেঁধে যাচ্ছে। আমি যখন যখন আমি ওখানে গেছিলাম, যখন আমি ওদের বাড়ির কন্ডিশন দেখছিলাম, তখন আমি চলে আসতে চাইছিলাম। তখন আমার ভাসুর এক থাপ্পড় মেরে বলছিল, তুমি কি চলে আসার জন্যে চলে যাওয়ার জন্য এসেছিলে? তুমি কি চলে যাওয়ার জন্য এসেছিলে? তুমি চলে যাচ্ছ? থাপ্পড় মারছিল। তাহলে সেই থাপ্পড়ের মূল্যটা তুমি কি দিলে? তুমি যে আমাকে রাখলে, আমার জীবনটা যে নষ্ট করলে, তুমি কি দিলে আমার মূল্য? তুমি আজকের পর্যন্ত নিজের ঘর নিয়ে, নিজের বউ বাচ্চা নিয়ে খুব সুখে শান্তিতে আছো। যতদিন তুমি এই বাড়িতে ছিলে, পুরানো বাড়িতে ছিলে, ততদিন তুমি, তাও তোমার নিজের একটা বাড়ি ছিল, তোমার বউ বাচ্চা নিয়ে তুমি সুখে চলছিলে। আমার ঘর বাড়ি কোথায়? আমি কোথায় আছি? আমার অস্তিত্ব কি বলতে পারবে? তোমাদের মতো বিবেকহীন নির্লজ্জ মানুষ যদি পৃথিবীতে থাকে, তাদেরকে উপরওয়ালা, উপর ভগবানের কাছে জবাব দিতে হবে। আমি অপেক্ষা করব, যদি আমি মরে যাই তো আমি মরে গেলাম। আজকের আমি একদম সোশ্যাল মিডিয়াতে বলে যাচ্ছি, আমি যদি মরে গেলাম তো আমি মরে গেলাম। যদি আমি বেঁচে থাকি, তাহলে আমি জবাব চাই তোমাদের কাছে। চলো ঠিক আছে, ধন্যবাদ। আজকের এই পর্যন্ত। আমি আমি টোটাল আমার জীবনের আমি পুরো কাহিনীটা আমি তোমাদের কাছে শোনাতে চাই। তোমরাই বিচার করে দেবে একবার প্লিজ। আমি অনুরোধ রাখবো তোমাদের কাছে, অনুরোধ করব তোমাদের কাছে, তোমরাই বিচার করবে। আমি একটা কথা মিথ্যা কথা বলবো না। আমি অন গড আমার একমাত্র বাচ্চার কসম খেয়ে বলবো, আমি একটা কথা মিথ্যা কথা বলবো না নিজের স্বার্থের জন্য, একটা না। আমার একমাত্র বাচ্চা, ঠিক আছে, যাকে নিয়ে আমি কতদিন বাঁচতে পারবো আমি জানি না। আমি দুবার স্ট্রোক পেশেন্ট, এখনো আমার ব্রেনটে রক্ত জমা আছে। তারপরেও একটা মানুষের ব্রেনটে রক্ত জমা থাকার পরেও তারা কিভাবে, আমার ব্রেনটে রক্ত জমা আছে অথচ তারা নম্বর ব্লক করে দিচ্ছে, টোটাল নম্বর ব্লক। তাহলে তোমরা সত্যি কি চাও আমাকে? না ওই সেই যে পুরানো দিনের সেই কথাটা যে আমরা জান্নাতবাসী হব? একটা হিন্দু মেয়েকে মুসলমান করাতে পারলে আমরা জান্নাতবাসী হব? ছি, লজ্জা থাকার দরকার আছে তোমাদের, তোমাদের মতন নির্লজ্জ বেহায়াদের।